রাজনৈতিকভাবে অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে লাগাতার অত্যাচার চলছে। হিন্দু মন্দির ভাঙচুর, হিন্দুদের ঘরে লুটপাট, এই ধরনের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি চলছে। কোথাও গিয়ে যেন এই মুহূর্তে মৌলবাদ ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। তাহলে কি কোনোভাবে বাংলাদেশ ধীরে ধীরে আফগানিস্তানের মতো হতে চলেছে? আফগানিস্তানে তালিবানরা ঠিক যেভাবে ধর্মীয় ভিত্তিতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে, তাহলে কি বাংলাদেশও এখন সেই পথেই হাঁটবে? শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন সেখানে কিন্তু সংখ্যালঘুরা তারা নিরাপদে ছিলেন। সংখ্যালঘুদের উপরে যে হারে অত্যাচার 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে, সংখ্যালঘু মানুষ তারা প্রতিবাদ করে বলছেন যে তারাও তো বাংলাদেশের মানুষ, তাহলে তাদের কেন পালিয়ে বাঁচতে হবে, তাদের কেন চলে যেতে হবে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যিই কি তাহলে বাংলাদেশ যেদিকে এগোচ্ছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ তাহলে কি পুরোপুরি আফগানিস্তানের মতো হয়ে যাবে? সেখানেও কি এই ধর্মীয় মৌলবাদ বারবার মাথাচাড়া দেবে? কারণ ধর্মের ভিত্তিতেই তো সবকিছু হচ্ছে। এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে পারছে না। তার মধ্যে বিভিন্ন যারা নেতারা রয়েছেন তারা যে ধরনের মন্তব্য করছেন, জোর করে ধর্ম পরিবর্তন হচ্ছে, কি চলছে দেশটাতে? এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের ব্যারিস্টার তানিয়া আমির। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। তানিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা বাংলাদেশে দেখা যাচ্ছে, যে প্রচন্ডভাবে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, একটা ইসলামিক মৌলবাদ ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে, তাহলে কি আর অল্প সময়ের মধ্যে আফগানিস্তানে যা হয়েছিল বাংলাদেশেও সেই রকমই কিছু হতে চলেছে? প্রশ্নই ওঠে না অহনা, এটা বাংলাদেশ, এটা আফগানিস্তান না। আমাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে সেখানে এটা মোটেও সম্ভব না। তো সেটা হচ্ছে, আমি এদেশের বাংলাদেশের একজন নারী, একজন মানুষ হিসেবে, বাংলাদেশের মেয়ে হিসেবে এই কথাটা বলছি। কিন্তু আমি যদি একটা আমার রিসার্চারের টুপি পরে যদি জিনিসটা দেখি, তাহলে যেরকম ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশে, এটাকে একটা আপনার তালিবান রাষ্ট্র বা খলিফাত রাষ্ট্র বানাবার জন্য যে পায়তারা হচ্ছে, এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে যে এক ধরনের একটা ইম্পিউনিটি দিচ্ছে, সেটাকে কিন্তু আমার এখানে শঙ্কা আছে। তালিবান হবে বলে না, কিন্তু এখানে যে আইনের শাসন নেই, এখানে যে বর্তমানে আপনার এক ধরনের ইম্পিউনিটি দেয়া হচ্ছে। অর্থাৎ প্রথমে যেটা বলতে হয় যে বাংলাদেশে বর্তমান যে সরকার, যেমন হিজবুত তাহরির এবং খেলাফতে মজলিস, যারা টেররিস্ট, যাদেরকে আমাদের দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট থেকে হাজতে পাঠানো হয়েছিল, এটা আদালতকে আমাদের ডিউ প্রসেস অফ ল এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরকে যে জেলের গেট খুলে ছেড়ে দিচ্ছে, এটা তো কোনো সভ্য রাষ্ট্রে কোনো বৈধ সরকার করতে পারে না। সো এখানে আমরা যেটা দেখছি যে এখানে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে, রুল অফ ল অবজার্ভ করা হচ্ছে না। এবং আপনি হিন্দুদের উপর অত্যাচার বলছেন, সেটা তো আছেই, তার সাথে সাথে খ্রিস্টান চার্চ অ্যাবাউট 9-10টার মতো চার্চ ভেঙে দিয়েছে। আমাদের যে দরগা শরীফ আছে, সুফি শ্রাইন আছে, সেগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। অনেক 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 100-র উপরে। তারপরে একই সাথে লালন, আমাদের বাউল ফেস্টিভিটি যেটা হয় কুষ্টিয়ায়, যেখানে রবি ঠাকুরের যেখানে আপনার ওনার গীতাঞ্জলি যেখানে লেখা হয়েছিল, এবং সেখানে অনেকে বলেন যে লালনের যে দর্শন সেটাই রবীন্দ্রনাথ ভাষা দিয়েছিলেন। লালনের দর্শন কিন্তু ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব মানুষকে মানুষ হিসেবে দেখেছিল। সো বাংলাদেশ কিন্তু লালনের দেশ, এবং সেই লালনের ফেস্টিভিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মেয়েদেরকে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে। নারীদের পণ্য যাতে বিক্রি না হয় বাজারে, সেরকম তারা ব্যবস্থা নিচ্ছে। এবং এমনকি এক জামাত নেতা তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এই কথাও বলেছেন যে রোজার সময় মহিলারা রাস্তায় বেরোবে না, বেরোলে তাদেরকে সমস্ত কিছু ঢেকে তারপরে বেরোতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সমাজে, একজন নারী হিসেবে আমি এটা আপনার কাছে জানতে চাইবো যে আমি কি পড়বো সেটা তো একান্ত আমার ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। সেক্ষেত্রে রোজার সময় একজন নারী সে রাস্তায় বেরোতে পারবে না, সে কি পড়বে না পড়বে সেটাও এই ধরনের যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা ঠিক করে দেবেন? এটা হতে পারে কখনো?
এগুলা এত অ্যানাক্রোনিস্টিক। আমাদের মারা, মাসিরা, ফুপুরা, খালারা যখন বড় হয়েছিলেন আমরা শুনেছিলাম পাকিস্তান নাকি এরকম বলতো, এবং তারা তখন প্রতিবাদ করেছিল যেটা তো সরকার বা রাষ্ট্রের বিষয় না। আমরা কি পড়বো, আমরা কি গান গাইবো, আমরা স্টেজে উঠে নাচবো কি গান গাইবো, সেটা একান্তই আমাদের নিজস্ব বিষয়। এবং আমরা কিন্তু বেড়ে উঠেছি, বড় হয়েছি খেলাধুলা করে, কি পোশাক পরবো না পরবো এগুলো নিয়ে আমাদের কিন্তু এটা আমরা রিলেট করতে পারি না। কিন্তু আমাদের যারা কন্যা আজকে, তাদেরকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে, এবং ইট ইজ সো অ্যানাক্রোনিস্টিক, মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে এটা তুলে নিয়ে এসেছে। আমরা এটাকে একেবারে রিলেট করতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর ইউনূস যিনি নারী ক্ষমতার জন্য কাজ করেছেন, ওনার যে সাইলেন্স, এই সাইলেন্সটা এত প্রকটভাবে এবং পেইনফুলি, ইট ইজ সো লাউড, যে উনি এটার এগেনস্টে ওনার সরকার কেন কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং সেই জায়গাটা আমি ফিরে যাচ্ছি, এটাকে আমরা বলি ইম্পিউনিটি, অর্থাৎ একটা আপনার ধোয়া জাল করে যারা অপরাধী তাদেরকে লাই দেয়া হচ্ছে, তাদেরকে অপরাধ করার জন্য একটা লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং এইটা আমি মনে করি সবচেয়ে বেশি দুঃখজনক এবং প্রবলেম্যাটিক বর্তমানে। এবং মোহাম্মদ ইউনূস তিনিও তো প্রচুর যারা জিহাদিরা রয়েছেন তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। 5ই অগস্টের পর থেকে এরকম প্রচুর টপ টপ জিহাদি যারা জেলবন্দি ছিলেন, যারা হাসিনার সময় জেলে গিয়েছিলেন, তাদেরকে তিনি ছেড়ে দিচ্ছেন। তো খুব স্বাভাবিক না যে সেখানে অবাধভাবে যে মৌলবাদ সেটা মাথাচাড়া দিচ্ছে? শুধু তাই না, আপনার মৌলবাদ, জঙ্গিবাদ এবং শীর্ষ সন্ত্রাসী যারা, যখন আপনি ডাকাতের সর্দারকে ছেড়ে দেবেন জেল থেকে, তখন সমাজে ডাকাতি বেড়ে যাবে। রেপিস্টদেরকে যখন আপনি ছেড়ে দেবেন তখন সমাজে, কারণ এখানে কোনো ডিটারেন্স কাজ করছে না। যখন জেলে একজন সাব্যস্ত হয় আজীবন জেলে থাকছে তার অপরাধের জন্য, তখন সমাজে একটা মেসেজ যায় যে এইগুলো করলে, অপরাধ করলে শাস্তি আছে। কিন্তু আপনি কি মেসেজ দিচ্ছেন সমাজে? যে ক্রাইম পেইজ, এটা করলে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ মার্ডার, কোয়াইট লিটারালি। এবং এটা তো যেই শীর্ষ সন্ত্রাসীর কথা বলছি, তারা কিন্তু একটা দুইটা মার্ডার করে নাই, তারা একাধিক আপনার টেররিস্ট অ্যাটাক ইনভলভ ছিল। সো এই জন্য এই রুল অফ ল এবং ল্যাক অফ ইম্পিউনিটি, ইম্পিউনিটি, এবং এটা খুবই আমাদের জন্য শঙ্কার বিষয়। এরকম এই লেভেলে আমরা এটা কখনোই দেখিনি, এবং বিচার বিভাগকেও উনি তোয়াক্কা করছে না। বিচার বিভাগে এটা কিন্তু তারা বেল নিয়ে বেরোচ্ছে না, তারা কিন্তু অলরেডি আদালত থেকে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত ছিল। তো এই বিষয়টা আমাদের কাছে একেবারে ইট ইজ নট মেকিং সেন্স। এবং ডক্টর ইউনূস নারী ক্ষমতা নিয়ে এত কাজ করেছেন, হ্যাঁ, ওনার এই সাইলেন্সটা একেবারেই আমাদের কাছে গ্রহণযোগ্য না।